এই যে পালং। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকালবেলা, আজ ছুটির দিন, চারদিকটা মোটামুটি নিস্তব্ধ। পাশের বাড়ির পুকুরটাই যা মাত্র উঠেছে, আর আমার সকালবেলার মোটামুটি কাজ হয়েছে। দীপ আর ইচ্ছে এখনও ওঠেনি ঘুম থেকে। ভাবছি এখন এই সকাল সকাল আমি কতগুলো গাছকে লাগাবো, মানে বীজ ফেলবো, যেগুলো আমার সবজি হয় তার মধ্যে। এখনও পর্যন্ত কিছু ধনেপাতা, একটা সিম দেখলাম গাছে পড়ে আছে, আর পালং শাক পড়ে আছে, তো সেগুলো তুলে নেব। তারপর ভাবছি আজকে কয়েকটা বীজ আরও নতুন করে ফেলবো, যেগুলো গ্রীষ্মকালীন সবজি, সেই সমস্ত বীজ ফেলে, আর তারপর দেখি সেগুলো থেকে হয় কিনা পরবর্তী ক্ষেত্রে। চলুন তাহলে দিনটা শুরু করি আপনাদের সাথে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষবার যখন গ্রামে গিয়েছিলাম তখন কিছুগুলো বীজ আমার ভাই আমাকে দিয়েছিল, যেহেতু আমার গার্ডেনিং ভীষণ পছন্দের, আর দীপ কিছুগুলো নিয়ে এসেছিলো, সেগুলোই আমি দুদিন ধরে ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকেই চলুন পুঁতবো। কী কী আছে একটু পরে আপনাদের জানাচ্ছি। ভাবে কথায় আছে না, বলেছেন কবি, যে যখন আপনি প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকাতে হয়, তো সেই হচ্ছে ব্যাপার। আমি এই যে এদেরকে আজকে তুলে ফেলবো, আর এরা থেকে কোনো লাভ নেই। এই যে পালং শাক, এই একটা গাছে আমাকে এত পালং শাক দিয়েছে। আর রহস্যটা হচ্ছে এই যে সবজির খোসা, চা পাতা, চাল ধোয়া জল, আর ডিমের খোলা। এখন এগুলো সমস্ত কিছু মাটির সাথে মিলিয়ে নতুন করে আমি এটাতে আবার একটু পালং শাকের বীজ বেঁচে আছে, সেটাকেই ভাবছি আবার ফিরে লাগাবো। চলুন, আর এই পালং শাকগুলো তুলে নিই। ব্যাস, এই টবটাকেও ফাঁকা করলাম, এটাতে বড় কিছু গাছ লাগাবো ভাবছি। এই সব করতে গিয়ে বেশ খানিকটা সময় আমার চলেও গেল। আর এদিকে ইচ্ছে উঠে পড়ে এই যে এদের নাকি ভীষণ শরীর খারাপ, এদেরকে আবার সেলাইন দিতে হচ্ছে, তাই আমার কাজটাও দেরি হয়ে যাচ্ছে। ওদেরকে এবার চা ফা সব কিছু দিতে হবে দীপকে, আর এদিকে ইচ্ছেকেও একটু বিস্কিট খাইয়ে তারপর আমি চলে যাব আবার ফিরে গার্ডেনিংয়ের জন্য। এই গার্ডেনিংয়ের অভ্যেসটা গ্রাম থেকেই বলতে পারেন আমার প্রাপ্তি। ছোট থেকে দেখেছি বাবা মা ঠাম্মি সকলেই গার্ডেনিং আমাদের ভীষণ ভালোবাসে, তাই সেখান থেকে যতটুকু শিখেছি সেইগুলোই আমি অ্যাপ্লাই করি। এই যে এখানে প্লাস্টিকের পাত্রগুলো আমি নিয়েছি, এই পাত্রগুলোর প্রতিটার নিচে বেশ ভালো রকম আমি কোনো সুচফুচ দিয়ে প্রতিবার ছিদ্র করে নিই, যাতে জলগুলো বেরিয়ে যায় খুব ভালোভাবে। মানে প্লাস্টিকের পাত্রে আপনাকে যদি কোনো কিছু লাগাতে হয়, তাহলে সেটাতে অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই জল না এখান থেকে জমে, মানে জলটা যেন না দাঁড়ায় গাছের গোড়ায়, নাহলে কিন্তু খুব মুশকিল হবে। অলরেডি আমি এগুলোতে এর আগে ধনেপাতা লাগিয়েছিলাম, এসে দেখলাম সমস্তগুলোই মরে গেছে। এখন এর মধ্যে অল্প একটু গেঁটে শাক আর অল্প একটু লাল শাক লাগালাম, দেখা যাক বেরোয় না বেরোয়। তারপর গাছ লাগালেই তো হবে না, প্রতিবার ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হচ্ছিল। এর মধ্যে পটল ঝিঙে, গোটা বছরের যে করলা হয়, মানে 12 মাসের করলা, সেই বীজ, উচ্ছের বীজ সমস্ত কিছু ভিজিয়েছিলাম, সেগুলোও ধীরে ধীরে লাগাবো। চলো পালং শাকগুলো লাগাই এবার। তুমি বিস্কুট খেয়েছো? চলো পালং শাক লাগাচ্ছি, যদি হয় তো হবে, বীজগুলো বেকার নষ্ট হয়ে যাবে। আর আমি যখনই হারভেস্টিং করার জন্য বা এরকম গাছ লাগানোর জন্য বেশিক্ষণ বিজি হয়ে যায়, তখন ইচ্ছেও আমার কাছে চলে আসে, তাই ওর সাথে এরকম লুকোচুরি, এরকম টুকটাক গল্প করতে করতেই আমার এইসব কাজগুলো ধীরে ধীরে এগিয়ে যায়। পালং শাকের যে বীজগুলো ছিল সেগুলো আমি প্রথমে ভেবেছিলাম বড় টবে লাগাবো, তারপর ভেবে দেখলাম যে এগুলোকে বড় টবে না লাগিয়ে ছোট ছোট টবে লাগাই, কেননা শীতের পালং শাক সত্যিকারের হবে না হবে সেই ভেবে এটা করা। আর এদিকে আমি বেশ কিছুদিন
কিছুদিন আগে রেখেছিলাম খানিকটা ওই সবজির খোসা মাটির মধ্যে দিয়ে, সেগুলো দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে, মানে জৈব সার হয়ে গেছে আমাদের রেডি। সেইগুলোই টবে টবে অল্প অল্প করে আমি দিয়েও দিচ্ছিলাম। এটা একেবারেই আমাদের জৈব সার, এটাতে কিন্তু কোনো রকমভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না যেটা রাসায়নিক সারে হয়, আর আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বড় হবে। তাই আমি প্রতিটা টবেই অল্প অল্প করে এই মাটিগুলো দিচ্ছিলাম। এগুলো আমি শীতকালে রেখেছিলাম এই মাটিটাকে এরকমভাবে রেডি করে, তার সাথে অল্প করে ডিমের খোলা, অল্প করে মাছ যে আসে সেই মাছের আঁশ, এই সমস্ত কিছুই দিচ্ছিলাম অল্প অল্প করে। এইভাবেই আমার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারে কাজ চলে। গ্রামের জীবন আমাকে যেমন শিখিয়েছিল যে স্ট্রাগল করতে হয় লাইফে, শহরের জীবনও কিন্তু কম কিছু শেখায়নি। শহরের জীবনেও ধীরে ধীরে আমাকে শিখিয়েছে আপনার কাছে এক টুকরো মাটি থাকলেও সেটাতে সোনা ফলতে পারে। প্রতি বছর আমি এরকমভাবে এই গাছ ফাছ লাগাই, আর সে থেকে যে জিনিসগুলো পাই সেগুলোই ভাবছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর থেকে কিন্তু সত্যি কথাই কিন্তু আপনার হয়তো আপনি 100% লাগাবেন, 100% আপনি হয়তো ব্যাক পাবেন না, কিন্তু কিছু না কিছু আপনাকে এমন কিছু দেবে প্রকৃতি যে আপনার মন ঠিক ভরে যাবে। এই প্রতি বছরের এই গাছ লাগানো শুরু হয়েছিল অনেক আগের থেকে। এই যে বীজগুলো পুঁই শাকের এখন আমি এখানে পুঁতবো, এগুলো কিন্তু গত বছরের আমার প্রাপ্তি। গত বছর যে পুঁই গাছটা আমার হয়েছিল, সেই দুটো পুঁই গাছ থেকে বীজ রেখেছিলাম বেশ খানিকটা, সেইগুলোকেই জলে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন ধরে। এখন সেগুলোকেও আমি পুঁতে দেবো। যখন নিজের গার্ডেনের কোনো জিনিস তুলে খাওয়া হয়, নিজের বাগানের সবুজ এক টুকরো কিছু দেখা হয়, তখন তার মধ্যে যে ভালো লাগা ভালোবাসা থাকে, সেটা আপনি যতই দামি সবজি কিনে আনুন তার মধ্যে কখনোই পাওয়া যায় না। সেই যে ফিলিংস, সেটা হচ্ছে দুর্মূল্য। আপনি কোনো মতেই তাকে কিনতে পারবেন না, যেটা আপনি নিজের হাতে নিজের বাগানে নিজে লাগিয়ে তৈরি করতে পারবেন। প্রতিটা গাছকে এক এক করে যত্ন করে লাগানো, সেই গাছের প্রথম একটু মুখ চেয়ে তাকানো, সেইগুলোর মধ্যে যে ভালো লাগা ভালোবাসা, মনে হয় সন্তানের মুখ প্রথমবার দেখলাম। এরাও আমার সন্তান, এদের মুখগুলো নিজের সন্তানের মতনই আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। তবে ব্যালকনিটি ভীষণ ভীষণ নোংরা হয়ে গেছিলো, তাই ব্যালকনিটিকে পরিষ্কারও করতে হতো। আর এই যে প্লাস্টিকের কন্টেনারগুলো, এগুলোর মধ্যে একটাতে আমি ভাবছি এই স্নেক প্ল্যান্ট অনেকগুলো বেরিয়েছে, সেইগুলোকেই লাগাবো। এই করতে করতে বেশ খানিকটা বেলাও হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম, ভালো লাগা ভালোবাসা একটা দুর্দান্ত জিনিস। আপনি যাকে ভালোবাসবেন তার জন্য সব কিছু করা যায়। তো দেখুন আমার, তার সাথে ব্যালকনিটাকেও পরিষ্কার করলাম। ব্যালকনিটা দেখেই আমার বিরক্ত লাগছিল। আমি যেহেতু ছিলাম না, মনে হয় প্রচুর কাজে ফাঁকি হয়েছে এখানে। ব্যালকনিটা পুরো নোংরা হয়ে গেছিলো, ব্যালকনিটাও পুরো পরিষ্কার। চাল ধোয়া জল আমি গাছের এর মধ্যে দিই, আজও তার ব্যতিক্রম হয়নি। পুরো ভিজে গেছে, পুরো একদম ঘামে অবস্থা খারাপ। চলুন এইবার গাছের ব্যালকনিগুলো তো ধুলাম, ব্যালকনিটা ধুলাম, এবার জানলাগুলো যেগুলো বাকি আছে জানলাগুলো ধুয়ে নিলেই বাবা কাজ শেষ হবে। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম, তাই রোদও উঠেছে ভালো রকম। স্নান ফান করে এখন যাচ্ছি কিচেনে, আবার ব্রেকফাস্ট বানাতে হবে। সকালের রোদটা দেখে মনে হচ্ছিল যেন অনেক বেলা হয়ে গেছে এখনই। কি প্রচণ্ড গরমটা ছিল এবছর, যেন সেই বসন্তকাল থেকে গরম ঠান্ডার মিশেল চলছে কীরকম। খালি বৃষ্টি পড়ছে আর একবার করে ঠান্ডা হচ্ছে, আর বৃষ্টি না পড়লেই গরম। আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমি পেঁপে দিয়ে বানাবো। পেঁপেটাকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওই কুকারে 2-3টে সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। আর এদিকে অল্প একটু আটার মধ্যে অল্প একটু নুন, একটু কালো জিরে, অল্প সাদা তেল। আর পেঁপের যেহেতু রেসিপি, পেঁপের ফ্লেভারটাকে ঘোচানোর জন্য আমি এখানে অল্প একটু হিং আর কসুরি মেথি আটার মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা যেদিনই বানাই আমার বাড়ির সকলে খুব ভালোবেসে খায়, আপনারাও বানিয়ে দেখতে পারেন।
অল্প একটু চিলি ফ্লেক্স আমি অ্যাড করেছি দেখতে সুন্দর লাগার জন্য। এটাতে খুব একটা ঝাল কিছু হবে না। আর পেঁপেটাকে যে সেদ্ধ করে নিয়েছিলাম, জলটা আমি ডালের মধ্যে দেবো যাতে পেঁপের ফ্লেভারটা এর মধ্যে না আসে, অথচ পেঁপের গুণাগুণ আসে। সেই পেঁপের টুকরোগুলো দিয়ে এখন এই গরম অবস্থাতেই, মানে হাতে সহ্য করতে পারবে সেই অবস্থাতে, আমি এটাকে এখন আটার সাথে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন, খেলে কিন্তু জাস্ট মন ভরে যাবে। আর যখন এই রেসিপিটা মানে রান্না করবেন, আপনি যখন রুটি বা পরোটা কিছু বানাবেন, চাইলে আপনি লুচিও বানাতে পারেন, তখন এই যে কসুরি মেথি এবং হিং দেওয়াতে যে ফ্লেভারটা আসবে, আপনি প্রথমবার যদি কাউকে খেতে দিচ্ছেন, সে কিন্তু মোটেও ধরতে পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো। এই গরমে খাবার দাবার খুব ভেবে খেতে হয়। সহজ পাচ্য খাবার বা আপনি চট করে বানাতে পারবেন অথচ হেলদি হবে, সেরকম রেসিপিগুলোই গরমের মধ্যে আমরা সকলেই ট্রাই করি। আমিও এটা মাঝে মধ্যে গরমের দিনে বিশেষ করে বানাই, যখন আমাদের পরোটা বানানোর অপশনটাও কমে যায় আর খাবারগুলোও হেলদি খেতে ইচ্ছে করে, তখন বিশেষ করে এই রেসিপিটা আমি বানাই। আমার মেয়ের এটা ভীষণ পছন্দ। মেয়েরই আবদারে আজকে এখন অনেকটা দেরিতে কিচেনে ঢুকেছি। এটা কিন্তু বানাতে খুব একটা সময় লাগছে না, চটপট করে হয়ে যাচ্ছে। আর আমার সবজি আগের থেকেই ছিল, তাই সবজিটা আর আলাদাভাবে আজকে এখন বানাতে হবে না। চলুন, বেলা হয়ে গেছে, এবার ধীরে ধীরে এগুলোকে তাওয়াতে সেঁকে নেব। তবে আপনারা এটাতে ঘি বা বাটারও অ্যাড করতে পারেন। আমি কিন্তু ঘি বা বাটার কিছুই দেব না, সাদা তেল দিয়েই অল্প একটু এটাকে সেঁকে নেব। তবে নর্মাল রুটির মতনও কিন্তু এটা খেলে কম মন্দ লাগবে না। ওই যে বললাম, হিং এবং কসুরি মেথির যে ফ্লেভারটা, তাতে এটা দুর্দান্ত লাগে খেতে। আমি রুটি হিসেবেও এটাকে মাঝে মধ্যে বানাই। আপনারা যদি বলেন আমি রুটি হিসেবেও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। এখন আমার মূল চিন্তা হচ্ছে বাগানে যে গাছগুলো লাগালাম তারা আদৌ বেরোবে কিনা। ভীষণ ভীষণ প্রিয় একটা কাজ হচ্ছে আমার গার্ডেনিং। আমার বাড়িতে মনে হয় কোথাও যদি এক টুকরো সবুজ না থাকে তাহলে যেন বাড়িটা নিষ্প্রাণ হয়ে যায়। তাই বিয়ের পর থেকেই অল্প অল্প করে যখনই গ্রামে গিয়েছি, এই করে করে গাছ আনতে আনতে বেশ গাছ জমে গেছে। এখন তো আমার পরিচারিকা, মানে আমাদের বাড়িতে যে পরিচারিকা আছে, সে বলে যে আর বৌদি গাছ বাড়িও না, কোথায় রাখবে তুমি, ব্যালকনি এমনকি জানলাগুলো পর্যন্ত ভরে গেছে, আর তুমি নতুন করে গাছ বাড়িও না। কিন্তু আমার জানেন তো, খিদেটা মিটতেই যায় না। একবার করে মনে হয় হ্যাং করে যে এগুলো ঝোলানো যায়, দেখতে খুব সুন্দর লাগে, সেগুলো লাগাবো, সেইভাবে গাছ লাগাবো, সেই টব কিছু কিনবো। এখনও দুপুরের খাবার বাকি রয়েছে বানানো। ছোটোবেলায় জানেন তো, আমরা যে বাড়িটাতে থাকতাম রেন্টের, সেই বাড়িতেও আমি এরকমভাবে এত গাছ লাগিয়েছিলাম। এখনও সেখানে গেলে পরে আমার একটা লঙ্কা জবার গাছ দেখতে পাওয়া যায়। এত ভালো লাগে যে ছোটোবেলায় যে গাছগুলো আমরা করি, সেগুলোতে বড়তে আমাদেরকে অনেকটা সাহস যোগায়। তাই সাহস করে প্রতি বছর এরকমভাবে ব্যালকনি গার্ডেন আর উইন্ডো গার্ডেনেই আমি নিজের শখটা এখন মিটিয়ে যাচ্ছি। চলুন, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দিচ্ছে। আমি একটু ওই দই আর ছোলার ডালের সাথে এটাকে সার্ভ করছি। আশা রাখছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবার ব্রেকফাস্ট সার্ভ করি। এখনও অনেক কাজ পড়ে আছে সারাদিনের, সেগুলোও টুকটুক করে করতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। টাটা।